ডক্টর ইউনূস সঠিক পথে এগুচ্ছেন। চীনে যাওয়ার আগে উনি 2 বার অনুরোধ করেছিলেন, এটা সৌজন্যতা, এটা তো বলেন নাই স্যার যে ডক্টর ইউনূস অত্যন্ত সৌজন্যবোধ মানুষ, উনি 2 বার অনুরোধ করেছিলেন মোদিকে দেখা করার জন্য, দেখা করতে দেননি। এখন মোদি দেখা করতে দিচ্ছে নাক কেটে নিজের লজ্জা করে নাকে খত দিয়ে, সেটা তো বললেন না স্যার। তার প্রশংসা করবেন। মোদি কি এই ডক্টর ইউনূসের চেয়ে বড় রাজনীতিবিদ? তা ইতিমধ্যে প্রমাণ হয়েছে। সুতরাং আমি বাংলাদেশের সবচেয়ে সহজে দালাল কেনা যায়, ফ্রিতে দালাল পাওয়া যায়, এই দালাল মুক্ত দেশ করতে হবে। আমরা মনে করি বাংলাদেশের সিটিজেন, বাংলাদেশের নাগরিকরা এই দেশকে গঠন করতে হবে। ছাত্র জনতা একসাথে হয়েছে এবং সেনাবাহিনী সমর্থন দিয়েছে। আমার একটা দুঃখ দিয়েই শুরু করতে চাই। আমার এই 54 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে, আমার বয়স 60-এর উপরে, আমার একটা জিনিসই কষ্ট লাগে যে ভারতে আপনি এমন কোনো লোক পাবেন না যে তারা বক্তব্য রাখলে তাদের দেশের বিরুদ্ধে যায় এবং বাংলাদেশের পক্ষে কথা হয়। কিন্তু আমাদের অনেক মানুষ আছে, বাংলাদেশের অনেক যোগ্য সিটিজেন এবং অনেক সুবিধা নিয়েছে বাংলাদেশ থেকে, কিন্তু কথা বলেন এমন ভাবে যে ভারতের পক্ষে কথা বলছেন। স্যার একটা কথা বললেন, ডক্টর ইউনূস ব্যক্তিগত বলেছেন। তাহলে কি স্যারকে আমি জিজ্ঞেস করতে পারি, স্যার এই অন্তর্বর্তী সরকারকে কি আপনি অস্বীকার করছেন? এটা একটা অন্তর্বর্তী সরকার, এটা তত্ত্বাবধায়ক সরকার, 3 মাসের জন্য ভোট দেওয়ার জন্য আসে নাই। অনেকে ইদানিং এই 5ই আগস্টের বিজয়কে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমি 73 সালের নির্বাচন থেকে 5ই আগস্টের নির্বাচন, আই রিপিট, 5 আগস্টের নির্বাচন ছিল অলিখিত নির্বাচন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হলো 5ই আগস্টের নির্বাচন এবং ডক্টর ইউনূসকে নির্বাচিত করা হয়েছে জনগণের মতামত, ছাত্র জনতার মাধ্যমে, অন্যান্য দলের নেতাদের সাথে কথা বলে। এর চেয়ে বেশি সাপোর্ট পেয়ে 54 বছরে কেউ রাষ্ট্রের বা সরকারের দায়িত্ব নিয়েছে কিনা আমার জানা নেই। তার বক্তব্যকে যদি আমরা বলি ব্যক্তিগত, আমার মনে হয় না স্যার এটা সঠিক হবে। আরেকটা কথা উনি বলেছেন, উনি তো রাজনীতিবিদ নয়। এটাও আমার জীবনের একটা দুঃখ। যদিও আমি 25 বছর যাবত রাজনীতিতে জড়িত, বাংলাদেশের রাজনীতিবিদরা মনে করে বাংলাদেশের মানুষ খুব বোকা। অন্য যত প্রজাতির মানুষ আছে, যত ফ্যাকাল্টির মানুষ আছে, তারা সবাই বোকা, শুধু রাজনীতিবিদরাই সব বোঝে। অথচ বাংলাদেশের যত সমস্যা তৈরি হয়েছে সব রাজনীতিবিদদের মাধ্যমে তৈরি হয়েছে। যতবার সেনা বাহিনীকে মাঠে নামতে হয়েছে, রাজনীতিবিদদের ভুলের জন্য নামতে হয়েছে। যতবার যত কিছু ঘটেছে বড় বড় রাজনৈতিক দলরা ঘটিয়েছে, ছোট ছোট রাজনৈতিক দল বা মাঝারি রাজনৈতিক দলগুলো সেগুলো পারেনি। সেখানে অনেক বিজ্ঞ, অনেক ভালো মানুষ আছে। আজকে যে একটি দল, যেই দলটি সরকারকে পূর্ণ সহযোগিতা দিয়ে, আমরা একটা কার্টুন দেখছি ইদানিং ঈদের আগে, যে ঈদ নয়, আগে নির্বাচন পরে ঈদ, ফখরুল সাহেবের ছবি দিয়ে, ওনাদের মাথার মধ্যে ক্ষমতা ছাড়া আর কিছুই নাই। এবং বাংলাদেশের আরেকটা দুঃখ আমি বলি, বাংলাদেশের অনেক মানুষ মনে করে ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ হলো ভারত, একটা স্বাধীন দেশে। স্যার যে কথাগুলো বলছিলেন যে ভারত এর সুবিধা হবে বেশি না আমাদের সুবিধা হবে, কেন আমাদের সুবিধা হবে? আমরা কি শেখ হাসিনার মতো সরকার হব? আমরা কি শেখ হাসিনার মেন্টালিটির মানুষ হব যে যা দিয়েছি আমরা ভুলবো না? আর আপনি এই বিগত দিনের যে ডেভেলপমেন্টের কারণে ভারত যে সুবিধা পেয়েছে রাস্তাঘাট, সেটা সেই বিগত স্বৈরাচার সরকার বা ওই 72-এর পর থেকে যে সরকার, তারা তাবেদারি সরকার হিসাবে ভারতকে সুবিধা দিয়েছে। সেগুলো তো আজকে ডক্টর ইউনূসের মতো সরকার অথবা একটা দেশপ্রেমিক সরকার হলে তো সেগুলো হয়তো হতো না। আপনি যেগুলো দোষ ত্রুটি ধরেছেন সেগুলো রাজনীতিবিদের ভুলের জন্য হয়েছে। আমি মনে করি ডক্টর ইউনূস একজন অত্যন্ত রাজনীতি না বুঝলেও রাজনীতি বোঝেন, আন্তর্জাতিক রাজনীতি বোঝেন এবং বিশ্ব সম্পর্কে ওনার সম্যক জ্ঞান আছেন বলে বাংলাদেশের জনগণকে আমরা বোকা ভাবতে পারি, কিন্তু বিশ্বের মানুষ সবাই তো বোকা না। তাহলে তো আর এই ইউনূস সাহেবকে ওই বোকার দলেই ওনারা রাখতেন। তো সুতরাং আমি মনে করি ইউনূস সাহেবকে খাটো করে এখন বর্তমান সরকারকে খাটো করা, দেশকে খাটো করা, দেশের স্বাধীনতাকে খাটো করা এবং দেশের যে একটা স্বাভাবিক যে একটা মুভমেন্ট চলা, সেটাকে ব্যাহত করার জন্য নানা রকম ষড়যন্ত্র দেশে চলছে। গত রমজান এবং ঈদ এবং এই যে গত কয়টা মাস আমরা যে কাটলাম দেশে, এর আগে শ্বাসরুদ্ধ অবস্থায় মানুষ ঈদ করেছে। বাজারে এখনো বাজার নিয়ন্ত্রণ করা যায়নি, এখনো পুলিশকে দাঁড় করানো যায়নি। আজকে যে প্রধানমন্ত্রী সহ সকল মন্ত্রী
তারপরে ইয়ের ক্ষতি, এইরকম ঘটনা যদি ভারতে ঘটতো, আজকে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যেত। আপনি বলেছেন স্যার যে অন্য দেশের সেভেন সিস্টার নিয়ে কথা বলা সৌজন্যের মধ্যে পড়ে না, কিন্তু সুজাতা আসছেন, সুজাতারা যখন এসে আমাদের ঘাড়ে ধরে এরশাদ সাহেবকে নির্বাচনে ঢুকায়, আপনারা যারা গত নির্বাচনে জয়েন করেছিলেন 27টা দল, তাদেরকে যে নির্বাচনে ঢোকার জন্য নানা রকম প্ররোচনা দেয়, এটা অপনির্বাচনে, যে এই যে জাতীয় পার্টির প্রেসিডেন্ট এসে বলল চুপ, ভারত যা বলেছে ভারতের পারমিশন ছাড়া আমি বলতে পারবো না, সেই সব লোক দিয়ে যদি আমরা দেশ চালাই, দেশের ভবিষ্যৎ তো ভারতের হাতেই থাকবে। তো সুতরাং ভারতের বিরুদ্ধে কথা বলা আমাদের প্রয়োজন নাই, কিন্তু ভারত সারা পৃথিবীতে আজকে ভারতকে অসহযোগী রাষ্ট্র হিসাবে ডিক্লেয়ার দেওয়া হয়েছে আমেরিকা থেকে, কানাডা থেকে, হাতে পায়ে হাত করা পা করা লাগিয়ে ভারতের নাগরিকদেরকে তারা ফেরত পাঠাচ্ছে। টু শব্দ করার শক্তি নাই, অথচ ভারতের পক্ষে আমাদের দেশের মানুষরা এই কথা বলে। তো উনি বলেছেন এই যে এই সেভেন সিস্টারকে নিয়ে এইভাবে কথা বলা, এটা অন্য রাষ্ট্রের প্রতি হস্তক্ষেপ স্বরূপ। ভারত কি হস্তক্ষেপ করে নাই? তখন তো স্যার এগুলো আপনাদের বলা উচিত, এবং ভবিষ্যতে ওত পেতে বসে আছে আমাদেরকে বিভিন্নভাবে হস্তক্ষেপ করার জন্য। হস্তক্ষেপ যেন না করতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে, এবং তার জন্য ডক্টর ইউনূসের বিকল্প কি ছিল 5 তারিখে? সুতরাং 5 তারিখে যদি ডক্টর ইউনূসকে ছাড়া অন্য কাউকে দিয়ে সরকার, আমি বলছি না সরকার আমার খুব পছন্দের সরকার, এই সরকারের অনেক দুর্বলতা আছে, অনেক সমস্যা আছে, কিন্তু ডক্টর ইউনূসের যে নেতৃত্বের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, এই জায়গায় অন্য কেউ হলে আরো 2-1 বার হয়তো এই সরকার পরিবর্তন হতো, অথবা সেনাবাহিনীকে এসে দায়িত্ব নিতে হতো। আমি মনে করি ডক্টর ইউনূস সঠিক পথে, স্লো অ্যান্ড স্টিডি অবস্থায় আন্তর্জাতিক ভাবে, এবং ভারতের আজকে কলকাতায় স্যার, ভারতের কলকাতায় হাই হাই হুতাশ করছে, বাংলাদেশের মানুষ যাচ্ছে না। ভারত ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশিকে, তারা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার চেষ্টা করছে। ভুল রাজনীতির জন্য স্যার পাকিস্তান ভেঙেছে, ভুল রাজনীতির জন্য হয়তো ভবিষ্যতে ভারত ভাঙবে। তো সুতরাং এই যে আপনার এই আমাদের যে ভূ রাজনীতি, সেখানে এই দেশের যে অবস্থান, সেখানে প্রকৃতপক্ষেই সঠিক বলেছেন, বঙ্গোপসাগরের যে জায়গাটুকু আমাদের আছে, এই জায়গার অভিভাবক আমরা। আওয়ামী লীগ থাকতে, অন্য সরকার থাকতে এইভাবে কথা বলার সুযোগ এবং শক্তি বা মেরুদণ্ড ছিল না। ডক্টর ইউনূস ব্যক্তি হোক, ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হোক, উনি যেভাবে কথা বলেছে, আমার জীবদ্দশায় আমি এইভাবে বাংলাদেশের বা দেশের পক্ষে কথা বলতে কোনো সাহসী ব্যক্তিকে আমি দেখি নাই। সুতরাং আমি মনে করি ডক্টর ইউনূস সঠিক পথে এগুচ্ছেন। চীনে যাওয়ার আগে উনি 2 বার অনুরোধ করেছিলেন, এটা সৌজন্যতা, এটা তো বলেন নাই স্যার যে ডক্টর ইউনূস অত্যন্ত সৌজন্যবোধ মানুষ, উনি 2 বার অনুরোধ করেছিলেন মোদীকে দেখা করার জন্য, দেখা করতে দেননি। এখন মোদী দেখা করতে দিচ্ছে, নাক কেটে নিজের লজ্জা করে নাকে খত দিয়ে, সেটা তো বললেন না স্যার। তার প্রশংসা করবেন। মোদী কি এই ডক্টর ইউনূসের চেয়ে বড় রাজনীতিবিদ? তা ইতিমধ্যে প্রমাণ হয়েছে। সুতরাং আমি বাংলাদেশের সবচেয়ে সহজে দালাল কেনা যায়, ফ্রিতে দালাল পাওয়া যায়, এই দালাল মুক্ত দেশ করতে হবে। আমরা মনে করি বাংলাদেশের সিটিজেন, বাংলাদেশের নাগরিকরা এই দেশকে গঠন করতে হবে। ছাত্র জনতা একসাথে হয়েছে এবং সেনাবাহিনী সমর্থন দিয়েছে। আমাদের এই যে আন্দোলন, এই যে বিপ্লব, এই যে রক্তক্ষয়, তাকে ধরে রাখতে হবে, এবং আমাদের এটা সুন্দরভাবে একটা জাতি আমাদেরকে তৈরি করতে হবে। আমরা সেই জায়গায় স্যার গত 54 বছরে যেতে পারিনি। মমতা ব্যানার্জি 2 দিন আগে কি বলেছে? মমতা ব্যানার্জির মতো লোক বলেছে, আপনি বলছেন 7 সিস্টার এইগুলো সব ভারতের অধীনে। হ্যাঁ, হতে পারে, তারা কি দাস ভারতের? তারাও তো ভারতের দাস নয়। মমতা ব্যানার্জি বলেছে বাংলাদেশে যদি অশান্তি করা হয়, তাহলে পশ্চিমবঙ্গ এবং আসামেও অশান্তি হবে, শান্তি হবে না। তাহলে উনি ওটা কিভাবে বললেন? একটা দেশের, একটা রাজ্য কে এতই দাসত্ব, বা বাংলাদেশের সেই রাজনীতিবিদদের মতো রাজনীতি তারা করবে যে ভারতের দাস হয়ে, মোদির দাস হয়ে, বিজেপির দাস হয়ে তারা থাকবে? তো সুতরাং বাংলাদেশের রাজনীতি আর ভারতের রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি এক নয়। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি স্যার, ভারতের বিরুদ্ধে দাঁড়ানোটা, ভাষা নিয়েও বলে গেছেন, যেই প্রজন্ম বুঝবে যে ভারত আমাদের শত্রু, বন্ধু নয়, সেই প্রজন্ম থেকে বাংলাদেশের উন্নয়ন শুরু হবে। কিছুক্ষণ পরে যদি এই উপস্থাপক সুযোগ দেন এই দর্শক শ্রোতাদেরকে কথা বলার জন্য, তখন হয়তো স্যার আপনি বুঝবেন বাংলাদেশের মানুষ দেশকে কত ভালোবাসে। বিজিবির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে কাঁচি কাঁচতে নিয়ে দেশ রক্ষা করার জন্য সীমান্তে ছুটে যায়।
সুতরাং আমরা যে দাসত্ব করেছি, আমরা যে দুর্বল ছিলাম, সেটা আপনার আমার মতো পলিটিশিয়ানরা, আপনার আমার মতো রাজনৈতিক দলেরা বাংলাদেশের মানুষকে ছোট করে রেখেছিল। বাংলাদেশের মানুষ জেগেছে, জনতা জেগেছে এবং সচেতন সশস্ত্র বাহিনী আছে। ভারত ভীত আমাদের প্রতি, ভারতের প্রতি আমরা ভীত নই। শুধুই আমাদের ভারত বন্ধু নয়, পৃথিবীতে আরো অনেক বড় বড় দেশ আছে যারা বাংলাদেশের বন্ধু হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে, এবং বাংলাদেশ বিশ্বকে নিয়ে চলবে, ভারতকে নিয়ে নয়।